ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো, সুন্দর রয়েছো এবং পড়াশোনায় রয়েছো ব্যস্ত। এই দায়িত্ব তোমাদের উপরেই কিন্তু ন্যস্ত। চলো আমরা চলে যাই কাজে, সময় নষ্ট করব না। বাজে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম উদ্ভিদের মাথায় এবং পাতায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রসাধনে ছিলাম। আজকে আমরা শুরু করব পাঠ নাম্বার 6 থেকে। এই 6 আমাদের করবে না ক্ষয়, বুঝলে আশা করি হবে আমাদের কি জয়। কি বলে? চলেন আমরা দেখে নিই। এই প্রশোধন প্রক্রিয়া ছিল, এখন আমরা দেখব প্রশোধন প্রক্রিয়া পরীক্ষা। সত্যিকার অর্থে 3টা অংশ থেকে প্রশোধন হয়ে থাকে, তোমরা গতকাল দেখেছো। আর চিত্রগুলো আঁকাবে, অবশ্যই আঁকাবে পত্ররন্ধ্রীয়ভাবে কিভাবে হয় এবং ল্যান্টিসেলের মাধ্যমে পাহাড়ের মতো উপরে উঠে গিয়েছে। একটু বইটা দেখো। আশা করি তোমরা সবাই লক্ষ্মী বাবুর মতো, লক্ষ্মী ছাত্রছাত্রীর মতো, মা বাবার মতো পড়াশোনা শিখছ। প্রশোধন পরীক্ষার জন্য আমরা কি করব? 2টি টব নিব এবং 2টি টবের মধ্যে আমরা পাতাওয়ালা সুন্দর জীবন্ত একটি গাছ নিব, আর একটি পাতা ছাড়া মরা গাছ। এবং আমাদের লাগবে কিন্তু কি? পলিথিন। গাছের গোড়ায় পানি দেওয়ার পরে পলিথিন দিয়ে মুড়ে দিলে দেখা যাবে যে অতিরিক্ত পানি পলিথিনের মধ্যে এসে ফোঁটায় ফোঁটায় জমা হচ্ছে। এ থেকে এটা প্রমাণিত হয় উদ্ভিদ মূল থেকে পানি শোষণ করেছে এবং অতিরিক্ত পানি বাষ্পমোচন করেছে, অর্থাৎ প্রশোধন প্রক্রিয়া অংশগ্রহণ করেছে। সুতরাং এটি একটি সহজ পরীক্ষা, তোমরা দেখে থাকবে। দেখো কি কি লাগে। প্রয়োজনীয় উপকরণ: টবে লাগানো গাছ, টেবিল, পানি ও পলিথিন। সাথে লাগবে সুতা ও ভেসলিন। 2টি টবে লাগানো গাছ টেবিলের উপর রেখে গাছের গোড়ায় পরিমাণ মতো পানি দাও। একটি গাছকে পাতাযুক্ত রেখে পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে দাও। তারপর গাছের গোড়ায় পলিথিনটি সুতো দিয়ে বেঁধে ওই স্থানে ভেসলিনের প্রলেপ দাও, যাতে বাইরে থেকে বাতাস বা পানি যেতে না পারে। অর্থাৎ গোড়ার দিকে ভেসলিন লাগিয়ে দাও এবং মুখটা বন্ধ হয়ে যাবে। তারপর গাছের গোড়ায় পলিথিনটি সুতা দিয়ে বেঁধে ওই স্থানে ভেসলিনের প্রলেপ দিয়ে বাতাস রুদ্ধ করা হলো এবং দেখা যাবে যে কিছুক্ষণ পর দেখা যাবে যে পানির অংশগুলো পলিথিনের গায়ে গায়ে ফোঁটা ফোঁটা জমা পড়েছে, অর্থাৎ প্রশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। অপর গাছটির পাতাগুলো ছিঁড়ে ফেলেই একইভাবে প্রথম গাছটির মতো পলিথিন মোড়ক দিয়ে ঢেকে দেই। গাছটিকে আমরা সূর্যের আলোতে রাখি। কি দেখব? কিছুক্ষণ পর দেখবে পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমেছে, কিন্তু পাতাবিহীন গাছের টবে পলিথিনের ভিতরে পানি জমেনি। পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভেতর থেকে কোনো বিন্দু বিন্দু পানি জমেছে এবং কেন পানি জমেছে এবং পাতাবিহীন টবে কেন জমেনি, আশা করি তার উত্তর তোমরা আগে থেকে পেয়েছ। পাতাযুক্ত গাছের মধ্যে আসলে প্রশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। উদ্ভিদ মূলরোমের মাধ্যমে যে পানি শোষণ করলো এবং বিভিন্ন অঙ্গে পরিবহন প্রক্রিয়া সম্পন্ন করলো, অতিরিক্ত পানি যে বাইরে বের করে দিল, সেটার নাম প্রশোধন। আর প্রশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বিধায় পলিথিনের গায়ে বিন্দু বিন্দু পানি হয়েছে জমা। প্রিয় বন্ধুরা, যে গাছের পাতা নেই, যে গাছের পাতা ছেঁড়া হয়েছে, সেই গাছটিতে কিন্তু প্রশোধন প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তাই পলিথিনে বিন্দু বিন্দু পানি জমা রাখতে পারে। আশা করি তোমরা সকলেই বুঝেছ। টব নিয়েছ এবং এখানেই গাছ আঁকানো রয়েছে। এই হচ্ছে সেই গাছ, পাতাযুক্ত গাছ। আর এখানে তোমরা পলিথিন মুড়ে দিয়েছো। এই জায়গাটাতে ভেসলিন দিয়ে একেবারে পথ বন্ধ করে দিয়েছো। কিছুক্ষণ পরে দেখবি এই পলিথিনের গায়ে ফোঁটা ফোঁটা পানি জমা হয়েছে।
অপর গাছে পানি জমা হয়নি। সুতরাং বোঝা যায় যে প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে পানি অটোমেটিকভাবে বাইরে চলে আসে। For this we will need 2 transparent glasses, a cardboard, some petroleum jelly, a twig with leaves or a small plant, and plasticine. Make a hole in the center of the cardboard. Put the root of the plant through the hole. Use plasticine to seal the sides of the plant. Put some petroleum jelly on the sides of the glass to seal it. Fill 3/4 of 1 glass with water. Cover it with cardboard and press to seal it. Cover the plant with the second glass and keep it under light or outside under the sun for some time. After some time, observe the setup. You will be able to see droplets of water formed on the glass at the top. Where did they come from? From the experimental setup, it is quite clear that the water could not have come from the glass below as it is sealed off. So the source of the water has to be from the leaves. Leaves are known to give out water in the form of water vapor through a process called transpiration. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা নেক্সট পেজে চলে যাই। প্রশোধনের গুরুত্ব। প্রশোধনের গুরুত্ব আমি অনেক আগেই বলে ফেলেছি। উদ্ভিদ জীবনে প্রশোধন একটি অনিবার্য প্রক্রিয়া এবং এটার গুরুত্ব এত বেশি যে এই প্রক্রিয়া যদি সম্পন্ন না হতো তাহলে উদ্ভিদ কিন্তু পচে যেত, গাছ নষ্ট হতো এবং মরে যেত। প্রশোধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পরিমাণ পানি বাষ্প আকারে বেরিয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে, তাই অতিরিক্ত প্রশোধন ভালো নয়। তা আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রশোধনকে ক্ষতিকর প্রক্রিয়া বলে মনে হয়। এজন্য প্রশোধনকে বলা হয় উদ্ভিদের জন্য একটি নেসেসারি এভিল। কিন্তু তবুও প্রশোধন উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত করে। প্রশোধনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়। কোষরসের ঘনত্ব বৃদ্ধি অন্ত অভিস্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সহায়তা করে থাকে। উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে। প্রশোধনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। পাতায় প্রশোধনের ফলে জাইলেম বাহিকায় পানির যে টান সৃষ্টি হয় তা মূলরম করতে পানি শোষণের উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে থাকে। উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ ও শ্বসনের মতো পরিবেশে তেমন কোনো প্রভাব রাখে না। তবে পানি চক্রে বাষ্পীভবনে অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে জলজ উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া ভূমিকা রাখে। প্রশোধনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পেরেছি আপাত দৃষ্টিতে পানি বের হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্ষতিকর মনে হলো, প্রকৃতপক্ষে এটা ক্ষতিকর প্রক্রিয়া না। উদ্ভিদের দেহে কোষরসগুলো ঘন রাখার জন্য বা এরকম কনসেন্ট্রেটেড করার জন্য পানি বের করা জরুরি। আর এই কারণে কোষরসগুলো মূলত অভিস্রবণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে, ফলে মূলরম থেকে যে পানি ও খনিজ লবণ শোষিত হয় সেই খনিজ লবণগুলো এখানে থাকতে পারে এবং উদ্ভিদের বৃদ্ধির সহায়তা ঘটিয়ে থাকে। পানি ও খনিজ লবণের পরিবহন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে জেনেছি যে উদ্ভিদে পানি বের হয়ে যায়, কিন্তু উদ্ভিদ মূলরম থেকে মূল থেকে গাছের একেবারে নিচ অংশ থেকে একেবারে বাইরের অংশ এমনকি
আবারও এনভায়রনমেন্টে অর্থাৎ পরিবেশে যে বের করে দেয়, তাহলে কিভাবে যায়? এক স্থান থেকে অন্য স্থানে গাড়ি যখন যায় তখন তাকে বলা হয় পরিবহন প্রক্রিয়া। ঠিক পানিও মাটি থেকে মূলরম হয়ে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এইভাবে যে ছড়িয়ে পড়ে, এর নাম হচ্ছে পরিবহন। এই পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে মূলত পানি উদ্ভিদের এক অঙ্গ থেকে বিভিন্ন অঙ্গে কি হয়, পরিবাহিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখিনি কিভাবে হয়। যে উদ্ভিদ মূলের মূলরমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে, সেটা আমরা জেনেছি সেই পদ্ধতি কি বলো? অভিস্রবণ প্রক্রিয়া। ইতিমধ্যে আমরা জেনেছি যে উদ্ভিদ মূলের মূলরমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে। এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড এবং শাখা প্রশাখার মধ্য দিয়ে পাতায় পৌঁছানো দরকার, কারণ পাতায় প্রধানত এগুলোকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরির রসদ হিসেবে ব্যবহার করা হয়। আবার পাতায় খাদ্য তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড, শাখা প্রশাখায় পৌঁছে দেওয়ার জন্যই এই পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হয়। উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকেই মূলত পরিবহন বা ট্রান্সপোর্টেশন বলে। শোষণের মতো পরিবহন পদ্ধতিটিও উদ্ভিদের অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ অ্যাবজর্পশনের থেকেও ট্রান্সপোর্টেশন কম নয়। আর বাইরে বের করে দেখা ট্রান্সপাইরেশন অর্থাৎ প্রশোধন প্রক্রিয়া। শ্বসনের মতো পরিবহন পদ্ধতিটিও উদ্ভিদের অতি গুরুত্বপূর্ণ। উদ্ভিদের পরিবহন টিস্যু যেমন জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ পরিবহন প্রক্রিয়াটা সম্পন্ন হয়। জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোয়েম দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য সারা দেহে পরিবাহিত হয়। সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হলো উদ্ভিদের পরিবহনের পথ, অর্থাৎ মানুষের যেমন বাস এবং ট্রাক পরিবহনের পথ, পরিবহন অংশ, ঠিক তেমনিভাবে জাইলেম ও ফ্লোয়েম হচ্ছে গিয়ে কি বলো, উদ্ভিদের পরিবহনের বাহক। তারা হচ্ছে তাদের কি, গাড়ি ঘোড়া। উদ্ভিদের পরিবহন প্রক্রিয়াটি নিম্নলিখিতভাবে সম্পন্ন হয়। তোমরা পড়ছো 27 নম্বর পেজ। উদ্ভিদের মূলরম দিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়ায় এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের ঊর্ধ্বমুখী পরিবহন হয়। ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরি খাদ্য রসের নিম্নমুখী পরিবহন ঘটে। উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহনকে বোঝায়। মাটি থেকে মূলরমের দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ রস যে জাইলেম বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায় তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায়। এজন্য প্রয়োজন পেপারোমিয়া উদ্ভিদ। পেপারোমিয়া উদ্ভিদ এই গাছের কাণ্ড ও মধ্যশিরা খুবই স্বচ্ছ, তাই লাল বা কালারযুক্ত পানি যদি গাছের নিচে রাখা হয় তাহলে দেখা যাবে বিভিন্ন অঙ্গে বা উদ্ভিদের পাতায় লাল লাল অংশ দেখা যাচ্ছে। সুতরাং সহজে বোঝা যাবে কিভাবে পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হয়। তোমরা পেজ নম্বর 28 এই পরীক্ষাটি দেখতে পেয়েছ। এখানে পেপারোমিয়া নামে গাছ রয়েছে। একটি বোতলের মধ্যে এটা নেওয়া হয়েছে, নিয়ে রঙিন পানি রাখার মাধ্যমে গাছের পাতা ও বর্ণে আমরা দেখতে পাচ্ছি রঙিন পানি চলে এসেছে। এ থেকে প্রমাণিত হয় উদ্ভিদের পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হয়। মূলত উদ্ভিদের পরিবহন ঊর্ধ্বমুখী হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি একটি উদ্ভিদের অংশ এখানে ড্র করেছি। মূলত বিভিন্ন কোষ এখানে রয়েছে।
ছবি আঁকা অনেক সহজ, জাস্ট আন্তরিকতা দরকার, আর কিচ্ছুই নয়। আশা করি বুঝতে পেরেছ। এটা আমার দাবি, সবসময় বায়োলজিতে আঁকতে হবে ছবি। বোটানি হোক, জুলজি হোক, ডাজেন্ট ম্যাটার, ছবি আঁকাই হচ্ছে বেটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের বইয়ে পেজ নম্বর 27 3.10 উদ্ভিদের পরিবহন পদ্ধতি যে উপরের দিকে ঘটে থাকে সেটাই দেখানো হয়েছে। উপরের দিকেই ঘটে থাকে। পাতা রয়েছে, কাণ্ড রয়েছে, মাটি রয়েছে, ফ্লোয়েম কলা, এই যে অংশগুলো ফ্লোয়েম। এই গাড়িকে বলা হয় জাইলেম। জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে উদ্ভিদ এর দেহের মধ্যে এক স্থান থেকে অন্য স্থানে কি হয় বলো? পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পেজে দেখো, পেপারোমিয়া গাছ দিয়ে একটি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এই জন্য দরকার পানি পরিবহনের পরীক্ষা করার জন্য দরকার দোপাটি অথবা পেপারোমিয়া উদ্ভিদ, বোতল, তুলা, লাল রং, পানি। একটি নরম কাণ্ডের দোপাটি বা অথবা পেপারোমিয়া উদ্ভিদ মাটি থেকে মূল সহ তুলে এনে মূলগুলো পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন একটি বোতলে পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা লাল রং মেশাতে হবে। এবার গাছের মূল সহ অংশটি রঙিন পানিতে ডুবিয়ে রাখবে। কয়েক ঘন্টা পর দেখা যাবে যে কাণ্ড, পাতা, শিরাগুলো লাল রং ধারণ করেছে। গাছটি বোতল থেকে তুলে কাণ্ডের প্রস্থচ্ছেদ বা লম্বচ্ছেদ করে অনুবীক্ষণ যন্ত্রে দেখো এবং তা লিপিবদ্ধ করো। তোমার পর্যবেক্ষণ থেকে তুমি কি কি সিদ্ধান্ত উপনীত হলে এতে তুমি কি প্রমাণ? আসলে প্রতিটি জায়গায় লাল রং এসেছে। এ থেকে প্রমাণিত হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, সেটা হোক জাইলেম টিস্যু বা ফ্লোয়েম টিস্যু, সেটা কাণ্ড, শাখা প্রশাখা বা পাতা, সমস্ত জায়গায় একই ঘটনা ঘটছে। এর অর্থ কি বলো? পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সুতরাং পেপারোমিয়া উদ্ভিদের মাধ্যমে আমরা জানতে পেরেছি উদ্ভিদ মূল থেকে যে পানি শোষণ করে, এবং সেটা যদি মিনারেল হয়ে থাকে বা বিভিন্ন কালারযুক্ত বর্ণযুক্ত পানি হয়ে থাকে, সেটা শোষণ করে এবং সেটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে দেয়। আর এই পৌঁছানোর ঘটনাকে বলা হয় পরিবহন বা ট্রান্সপোর্টেশন। Transportation in plants. In the previous section, we have learnt about transportation in human beings. Now, let us learn transportation in plants. As we have discussed earlier, plants prepare their own food using simple compound inorganic sources such as CO2, water, along with some raw materials, and photosynthesize energy in the presence of sunlight and stored in the chlorophyll of leaves. The plants require raw materials like soil, nitrogen, phosphorus, and other minerals to build their bodies. The plants absorb raw materials from soil with the help of roots, which are in contact with the soil. If distance between soil, root, and chlorophyll is more, energy needed is less, and raw materials can easily diffuse into all parts of plant body. If distance between soil, root, and chlorophyll is large, it needs much energy and raw materials cannot diffuse easily. In such cases, a proper system of transportation is essential. Example, tall trees. The energy requirement for transportation also varies according to plant structure. As plants do not move and plant bodies have large dead cells in many tissue, as a result, plants have low energy needs and use slow transport system. In case of tall plants, distance over transport system is large. Why do plants need a transport system? Plants need water, mineral salts, and raw materials for photosynthesis in order to survive. The water and mineral salts from soil is transported into plants through roots. These can only be transported through the water carrying tubes in the stem, also known as xylem. Products of
photosynthesis prepared in the leaves are to be transported to the other parts of plants. This can only be transported by the food-carrying tubes, also known as phloem. Transport of water. In xylem, tissue vessels and tracheids are the two types of transport tissue in plants. Both vessels and tracheids consist of thick cell walls. Tracheids are single-celled, shorter in length, whereas vessels are several-celled and much longer than tracheids. In xylem, vessels and tracheids of root stem and leaves are interconnected to facilitate continuous water conduction system to all parts of plant. The water transport upwards against force of gravity with the help of xylem vessels. In the movement of water, upwards plants have two types of strategies. Absorption of water. As the xylem vessels, cells of root are in contact with soil, it actively absorbs the water ions. When root is in contact with the soil, soil has more concentration of water and root has less concentration. Obviously, a difference in concentration of ions is present in between the root and soil. To balance the difference in water ions between root and soil, water moves into root, which means a steadily or continuous movement of water into xylem of roots, which creates column of water steadily pushing upwards. In xylem, the flow of water is bulk flow, and negative pressure facilitates movement of water and minerals into roots. Transpiration of water. Transpiration is nothing but of evaporation of water molecules from stomata of leaves into atmosphere. Stomata are the guard cells. In definition, transpiration is defined as the loss of water in the form of vapor from the aerial parts of the plant is known as transpiration. The loss of water molecules or evaporation of water molecules through leaves creates suction or root pressure, pulls water upwards through xylem cells of root. Thus, the losses of water through stomata of leaves are replaced by suction of water through xylem vessels in the leaf. It also helps in temperature regulation. During the day, transpiration helps in conduction of water through xylem vessels and maintains balance of ions between root and soil. During nights, root pressure occurs due to difference in concentration of active ions between root and soil, help in conduction of water. Phloem. Phloem is another conducting tissue in the transport of foods. The structure of phloem consists of conducting cells called sieve elements, which are thick, circular, and elongated cells. The food that is synthesized in photosynthesis are soluble products like sucrose and nutrients, carbohydrates, etc. are transported through phloem in upward and downward directions to all parts of plant. The transport of soluble products of photosynthesis is called translocation. It can be done by using the energy in the form ATP, adenosine triphosphate, produced by photosynthesis. Phloem also transports amino acids and other substances. These are especially transported to fruits and seeds for storage, and food transported to roots for the requirement of energy in the process of absorption of water from soil to roots. Sucrose is transferred into phloem by using energy from ATP molecules, leads to
increase the osmotic pressure of the tissues, and water moves into phloem and materials in the phloem to tissues which have less pressure. For example, in the spring, sugar stored in root or stem tissue would be transported to the buds which need energy to grow. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম ভালো করে জেনে নিই। ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়া কি এটা আমরা জেনেছি। উদ্ভিদ ব্যাপন ও অভিস্রবণ প্রক্রিয়ায় পানি, খনিজ লবণের আয়ন মাটিস্থ দ্রবণ থেকে সক্রিয় নিষ্ক্রিয় প্রক্রিয়ায় মূলরম দ্বারা শোষণ করে নেয়। উদ্ভিদের জাইলেম দিয়ে পানি ও পানিতে দ্রবীত খনিজ লবণ পাতায় পরিবাহিত হয়। উদ্ভিদের ফ্লোয়েম দিয়ে পাতায় তৈরি খাদ্য উদ্ভিদের দেহের শাখা প্রশাখায় পৌঁছায়। প্রশোধনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। প্রশোধনের ফলে জাইলেম বাহিকা যে টান সৃষ্টি হয় তা মূলরম কর্তৃক পানি শোষণে সাহায্য করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই অধ্যায় থেকে যে অংশগুলো ভালো করে শিখবো আর একবার জেনে নেব। প্রথম হচ্ছে গিয়ে ব্যাপন প্রক্রিয়া কি এবং ব্যাপন প্রক্রিয়ার পরীক্ষাগুলো। অভিস্রবণ প্রক্রিয়া কি, অভিস্রবণ প্রক্রিয়ার পরীক্ষা এবং অভিস্রবণের গুরুত্ব 99% ইম্পর্টেন্ট। উদ্ভিদের 5 নম্বর পার্ট, উদ্ভিদের পানি ও খনিজ লবণ শোষণ 99.99% ইম্পর্টেন্ট। উদ্ভিদের খনিজ লবণই বিশেষ করে পরীক্ষায় এসে থাকে। প্রশোধন কি এবং তার গুরুত্ব কি আলোচনা করো 99%। এবং প্রশোধনের গুরুত্ব, পানি ও খনিজ লবণের পরিবহন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করে এটাও তোমরা পড়ে ফেলবে। জাইলেম ও ফ্লোয়েম কলায় কিভাবে আসলে এই পরিবহন প্রক্রিয়া অংশগ্রহণ করলো তা তোমরা চিত্রের মাধ্যমে দেখতে পেয়েছো। এবং তারা ঊর্ধ্বমুখী মূলত ছড়িয়ে দেয়, তাদের পরিবহনটা হয় ঊর্ধ্বমুখী মূল থেকে গাছের অগ্রভাগ পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো এবং এই সহজ সুন্দর চ্যাপ্টারটি ভালো করে পড়বে। ইমবাইবিশন পরীক্ষায় আসবে, এটা আমার কমন ক্যালকুলেশন। প্লিজ, ইমবাইবিশন যে জিলেটিন, সেলুলোজ বা তরল পদার্থ রয়েছে যার মধ্যে কলয়েড হচ্ছে এমন একটা ছোট্ট পার্টিকেল, বাইরে থেকে দ্রবণ মনে হয় কিন্তু আসলে ছোট ছোট অসংখ্য কণা মিলে রয়েছে। যেমন দুধ একটি কলয়েড কণা। অধিকাংশ কলয়েডধর্মী পদার্থ পানি গ্রাহী শোষণ করে থাকে, আর এই সক্ষম হওয়ার কারণ বা এই পদ্ধতি হওয়ার নামই হচ্ছে ইমবাইবিশন। পরীক্ষায় মিছিল করতে আসবো, এবারের পরীক্ষায় আসবো, অবশ্যই আসবো, এইভাবে করে মিছিল। তাই আমার ইচ্ছা যে তোমরা সবাই এটাকে একেবারে ঠুটস্থ মুখস্থ লিখস্থ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো করবে, সুন্দর করবে। প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা বিজ্ঞান খাতা থাকবে এবং ওই খাতাতে প্রতিটি চ্যাপ্টারে প্রয়োজনীয় ডায়াগ্রামগুলো তোমরা আঁকবে। এটা তোমাদের কাজ, বলে দিলাম আজ। আমাদের গাইড টিচার এবং আমরা দরকার হলে যখন ট্যুরে যাব, তোমাদের সাথে সাক্ষাতে যাব, তখন কিন্তু আমি চেক করব। যদি তোমরা না করো এই কাজ, অবশ্যই আমি মনে করব যে তোমাদের নেই লাজ। সুতরাং তোমাদের এই পড়াশোনা সুন্দর হোক সাজ, এই প্রত্যাশা, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি সবাই তোমরা ভালোভাবে পড়াশোনা করবে এবং তোমাদের এই কাজগুলো কমপ্লিট করবে। ধন্যবাদ সবাইকে।